হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ। কি এত রাতে তুই গাড়ির চাবি দিয়ে কি করবি? আর আমার গাড়ি তো। জানি সেটা 19 কটকটি সনের টাকাটা ওটার উপর খরচ করতে পারো, কিন্তু একটা গাড়ি কিনতে পারো না। যাই হোক, জলদি চাবি দাও। এত রাতে গাড়ির চাবি দিয়ে কি করবি? আরে ওই যে মামা, মানে ওই যে আরে ওই তো দিয়া, হ্যাঁ হ্যাঁ, দিয়া। আর কি, দিয়া না, ওর মামার বাসা থেকে আ, আসার সময় আটকে গিয়েছে বুঝলে তো, আমাকে ফোন করেছিল হেল্প লাগবে ওর, তাই আমি যাচ্ছি। ওকে তো আর ওভাবে একা রাতের বেলা ছেড়ে দিতে পারি না বলো, তাই চাবি লাগবে, চাবি দাও। তো আমি নিয়ে যাই। এই না 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 কি? না, মানে বলছিলাম কি যে তোমার না শরীর খারাপ, প্রেশার আছে, তাই তুমি থাকো, তোমার যেতে হবে না, আমি পারবো, আর জলদি এসে পড়বো, চিন্তা করো না, চাবি দাও তো দ্রুত। আচ্ছা, এই নে। আয়রা চাবি নিয়ে দেয় একেবারে তোর বাড়ির বাইরে। বাড়ির পেছন দিক থেকে তার চাচার গাড়িটা বের করে স্টার্ট দিয়ে চলে যায়। বেশ অনেক সময় পর আব্রাহামের বাড়ির সামনে আসে। এসেই আয়রাত গাড়ি থেকে দ্রুত নেমে আব্রাহামের বাড়ির ভেতরে চলে যায়। গিয়ে দেখে অয়ন চিন্তা চোটে নিজের হাতের নখ কামড়াচ্ছে। ভাইয়া, আব্রাহাম কোথায়? তুমি এসেছো? আব্রাহাম উপরে। আয়রাত কিছু না বলে সোজা উপরের ঘরের দিকে দৌড় লাগায়, কিন্তু এবার আয়রাত গিয়ে দেখেছে ট্যারেসের দরজা খোলা। যাই হোক, সেদিকটা ইগনোর করে আয়রাত চলে যায় উপরে। যেতেই যা দেখে তাতে আয়রাতের আত্মাটা সাত করে ওঠে, কেননা সামনে তাকিয়ে দেখে আব্রাহাম ছাদের একদম উপরে উঠে তার রেলিংয়ের উপর দিয়ে হাঁটছে, আর হাতে রয়েছে একটা অ্যালকোহলের বোতল। এরই মাঝে আব্রাহাম এই পড়ে যায় এমন একটা অবস্থা। তখন আয়রাত জোরে ডাক দেয়। আব্রাহাম আবার, উফ আল্লাহ, আপনি আবার কি করছেন? এটা নিচে নামুন, হায় আল্লাহ, হাতে অ্যালকোহলের বোতল। আব্রাহাম, আপনি ড্রিঙ্ক প্লিজ, নিচে নামুন। লুক হুজ কাম। আব্রাহাম, নিচে নামুন। আরে জানো, আমার কেন জানি মনে হয় যে তুমি না আমাকে ক্ষমাই করনি। কি? হ্যাঁ, মানে আমার মন বলে যে তুমি সত্যি আমাকে ক্ষমা করনি। শুধু তখন আমাকে রাস্তা থেকে আনার জন্য এমন বলেছিলে। এই রে, কি বলো, ঠিক ধরেছি আমি, তাই না? ছাড়ুন ওই সব কথা, আপনি নিচে নামুন তো আগে। আয়রাত এ বলেই আব্রাহামের দিকে এক পা এগোতে লাগে, আর আব্রাহাম বলে ওঠে। স্টপ রাইট দেয়ার, একটু পায়ে গবে না। ক্ষমা করনি তুমি আমায়? আমি জানতাম আমার জান পাখি আমি মাফ করিনি, তাহলে আমি কেন বেঁচে থাকবো? এই বেঁচে থাকার কোনো মানেই হয় না। এর থেকে ভালো আমি মরে যাই। আব্রাহাম, এবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হচ্ছে, নিচে নামুন। কদম আগে বাড়াবে না বললাম তো। আব্রাহাম। গুড বাই সুইট হার্ট। এই বলে আব্রাহাম তো দু হাত মেরে দিয়ে ছাদের রেলিংয়ের ওপর থেকে পেছনের দিকে পড়ে যেতে নেয়। আয়রা চোখ খিচে বন্ধ করে আব্রাহামের নাম ধরে জোরে ডাক দেয়। আয়রা চোখ মেলে সামনে তাকায়, দেখে কেউ নেই। মানে কি, আব্রাহাম কি নিচে পড়ে গিয়েছে নাকি? আয়রা ছুটতে গিয়ে রেলিংয়ে হাত রাখে, তারপর নিচের দিকে উকি দেয়। কোথাও কাউকে তো দেখাই যাচ্ছে না, একদম শুনশান নীরব। তখনই আয়রাত তার কাঁধে কারো হাতের শীতল স্পর্শ পায়। আয়রাত চমকে গিয়ে চিল্লিয়ে ওঠে। এমনকি আয়রাত নিজে ভয়ে পেছনে ঘুরে পড়ে যেতে নিলে একটা হাত এসে আয়রাতের কোমর জড়িয়ে ধরে আছড়ে পৃষ্ঠে। আয়রাত দেখে তার কেউ নয়, স্বয়ং আব্রাহাম নিজেই। আব্রাহাম হেসে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহামকে একদম ঠিকঠাক দেখে আয়রাতের কলিজাতে যেন পানি এলো। আয়রাত এতই ভয় পেয়েছে যে সে সব ভুলে আব্রাহামকে একদম জোরে জড়িয়ে ধরে। আব্রাহামও তাই। আয়রাত তো আব্রাহামকে জড়িয়ে ধরে সোজা হাউমাউ করে কেঁদে দিয়েছে। আব্রাহাম প্লিজ এমন করবেন না আমার সাথে, আমি ভয়েই মরে যাব। কেন এমন করেন বলুন তো? আমি সত্যি ভয় পেয়ে গিয়েছি, আপনি চলে গেলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, প্লিজ এমন করবেন না। তো তোমার কি মনে হয় আমি এগুলো সত্যি সত্যি করেছিলাম নাকি? আয়রাত মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। মানে? এগুলো সবকিছু আমাদের প্ল্যান ছিল, মানে আমার, অয়ন আর হ্যাঁ দাদিরও। কি কি বলেন এগুলো? সত্যি। আর আপনি ড্রিঙ্ক না? আরে না, ওইটা অ্যালকোহলের বোতল ছিল ঠিকই, কিন্তু তাদের লেবু জুস ছিল। তখনই ট্যারেসের দরজা দিয়ে অয়ন আর ইলা বেগম ভেতরে আসে। রাগ ভাঙলো তবে? আয়রাত এগুলো দেখে রাগ করে বসে। আবার এক মস্ত বড় বোকা বানিয়েছে আব্রাহাম আয়রাতকে। আয়রাত তারপর আব্রাহামের বুকে এলোপাতারি কিল ঘুষি সব দিতে থাকে। আব্রাহাম হেসে হেসে আয়রাতকে জড়িয়ে ধরে, আর সাথে আয়রাতও।
আয়রাত আব্রাহামের রাগ গুসা যা ছিল সব শেষ। এত কিছুর পর অবশেষে আয়রাত তার আব্রাহামকে মাফ করে দিয়েছে। এখন সব কিছু ভালোই। দেখতে দেখতে মাঝখানে কেটে গেছে আরও বেশ কয়েকদিন। আয়রাত আর আব্রাহামের মাঝে সারাদিন খুঁজছিটি লেগেই থাকে। আব্রাহামের পাগলামির মাঝে আয়রাতের দিন কাটে। কি যে সাইকো মার্কা কাজ করে বসে সে, আর এর প্রভাব মাঝে মাঝে আয়রাতের উপরেও পড়ে। এই তো কিছুদিন আগের কথা, আয়রাতের ফাইনাল এক্সাম ছিল ভার্সিটিতে। এখন স্যাররা ছেলে মেয়েদের একসাথে সিট ফেলেছে, এক বেঞ্চে দুজন করে, একটা ছেলে আর একটা মেয়ে। এটা শুনি তো আব্রাহামের মাথা খারাপ। আয়রাতের পাশে বসবে অন্য ছেলে, এটা কি আদৌ সম্ভব? এর জন্য আব্রাহাম নিজে এক্সাম হলে গিয়ে আয়রাতের সামনে এক পায়ের উপর পা তুলে বসেছিল, আর একটা মেয়েকে আয়রাতের পাশে বসিয়েছে। মানে দিয়াকে বসিয়েছে এই আর কি। শুধু দিয়াকে আয়রাতের পাশে বসায়নি, এমনকি আয়রাত যে রুমে বসে এক্সাম দিচ্ছিল সেই রুমে অন্য কোনো ছেলেকে ঢুকতেই দেয়নি। ছেলেদের অন্য রুমে স্যারদের বলে শিফট করে দিয়েছিল। যত চোরাই বুদ্ধি ছিল, যত নকল করার বুদ্ধি ছিল, আব্রাহাম সব এক এক করে আয়রাতকে শিখিয়ে দিচ্ছিল। কিন্তু অবশেষে আয়রাতের ধমক আর ঝাড়ি খেয়ে সে চুপ হয়ে যায়। কারণ এক্সামের জন্য আয়রাতের প্রিপারেশন এনাফ ভালো ছিল। যতগুলো এক্সাম হয়েছে সবগুলোতে আব্রাহাম তার অফিসে না গিয়ে আয়রাতের সাথে তার এক্সাম হলেই ছিল। নিজের সাথে করে আয়রাতকে ভার্সিটি নিয়ে গেছে, আবার নিজের সাথে করে নিয়েও এসছে। একসময় আয়রাতের এক্সাম শেষ হয়ে যায়। আব্রাহাম আয়রাতকে নিয়ে হুটহাট প্ল্যান ছাড়া বের হয়ে পড়া, লং ড্রাইভে চলে যাওয়া, টপ করেই আয়রাতের বাড়িতে টপকে পড়া। যদিও আয়রাত আব্রাহামকে মানা করেছে, কিন্তু কথা শুনলে তো আব্রাহাম। আয়রাতের চাচার সাথে আব্রাহামের সম্পর্ক কিছুটা ইঁদুর বিড়াল, দুজন দুজনের পেছনে পড়েই থাকে। আর আয়রাতের চাচি তো আব্রাহামের সামনে চু পর্যন্ত করতে পারে না। আব্রাহামকে দেখলেই কোলের রিয়াকশন কিছুটা এমন হয়। আব্রাহাম আগে যেভাবে ঘন্টার পর ঘন্টা অফিসে থাকতো, এখন আর তেমন থাকেই না। যতটুকু প্রয়োজন ততটুকুই থাকে। আরে তার আয়রাতকে টাইম দিতে হবে। হ্যাঁ, গভীর রাত পর্যন্ত আয়রাতের সাথে ফোনে কথা বলে আব্রাহাম। মাঝে মাঝে তো এমনও হয় যে আয়রাত ফোন কানে রেখেই ঘুমিয়ে পড়ে। আর যখন পরের দিন সকালে আয়রাত ঘুম থেকে ওঠে তখনও দেখে যে আব্রাহাম ফোনের লাইনেই আছে, লাইন কাটেনি। এমনকি আয়রাতের ঘুমও ভাঙে আব্রাহামের ডাকে। আবার যখন আয়রাতের মুড কোনো কারণে খারাপ হয় তখন আব্রাহাম হাজির, হাতে এতগুলো চকলেট বা ফুচকা নিয়ে। মানে যা আয়রাতের পছন্দ তা নিয়েই। ভার্সিটির কোনো ছেলে আয়রাতের ধারের কাছে আসে না, সবাই আপু বলে ডাকে। এমন হয় যে আয়রাতের নিজের ক্লাসমেটরাই মাঝে মাঝে আব্রাহামের ভয়ে আয়রাতকে আপু ডেকে ফেলে। আয়রাতের আর বুঝতে অসুবিধা হয় না যে এটা আব্রাহাম ছাড়া আর কারোরই কাজ না। এখনও আয়রাত আব্রাহাম একসাথে একটা কফি শপের ভেতরে বসে আছে। আয়রাত বসে বসে খাচ্ছে, আর আব্রাহাম কার সাথে যেন ফোনে কথা বলছে, তারপর রেখে দেয়। ছিল কিছু ক্লায়েন্ট, আমি বার্গার খাই না, এতে অনেক ফ্যাট থাকে। এ আসছে রে আমার দ্য মোস্ট হেলথ কনসিয়াস ম্যান। হ্যাঁ অবশ্যই আমাকে ফিট থাকতে হয়, আমি কি তোমার মতো মোটা নাকি? হ্যাঁ, এই কি 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 বললেন আপনি? আমি আমি মোটা? নিজেকে দেখেছো একবার? গালের দিকে মাংস বেড়ে যাচ্ছে, কিছুটা ভুঁড়িও তো হয়েছে তোমার। আব্রাহামের এমন কথা শুনে আয়রাতের খাওয়াতে তালা লেগে গেল। খাওয়া পুরো বন্ধ হয়ে গেল তার। মুখে এক বাইট বার্গার রেখে আব্রাহামের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে সে। আব্রাহাম তো ফাজলামি করেছিল, কিন্তু আয়রাতের এমন চেহারা দেখে হাসতে হাসতে শেষ। আব্রাহামের হাসি দেখে আয়রাত রাগে শেষ। রাগে মুখে থাকা বার্গারটা আস্তে আস্তে চিবুচ্ছে, আর আব্রাহামের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। আস্তে খাও। শালা খবিস, আমি 53 কেজি, হাইট 5 ফিট 5। আর কত লাগে? আমি নাকি মোটা? হ্যাঁ মানলাম আমার গালে একটু মাংস বেশি, কিন্তু এই গাল সরকারি না, বুঝলেন? আমার গাল আমার সম্পত্তি, তাতে কার বাপের কি? আর এতই মোটা লাগে তো যান না অন্য মেয়ের কাছে যান, এখানে কি করেন যত সব? হায়, এর আগের আগুনেই না আমি আব্রাহাম জ্বলছে যায়। আরে বোঝো না কেন, মজা করছি। আর এছাড়াও আমার শুটকি মার্কা মানুষ পছন্দ না, আমার এই যে গলি উলি মানুষই পছন্দ। হয়েছে, এখন ভালো ছেলের মতো আরেকটা বার্গার অর্ডার দিন। কি? শোনেন না? দিচ্ছি তো। আব্রাহাম আরও একটা বার্গার অর্ডার দেয়, সাথে একটা ক্যাপাচিনো তার নিজের জন্য। বার্গার এলে আয়রাত খাওয়া শুরু করে। আব্রাহামও আয়রাতকে দেখছে আর খাচ্ছে। তখনই একটা মেয়ে আসে, মুখে হ্যাভি মেকআপ, ওয়েস্টার্ন ড্রেস আপ পরা। হয়তো আব্রাহামেরই ভুল ছিল যে সে ওই মেয়েটার চোখে পড়েছে। বাপরে বাপ, ন্যাকামোর একটা সীমা থাকে। মেয়েটা এসে আব্রাহামকে দেখে ছোটোখাটো একটা চিৎকার দিয়ে কিছুটা লাফিয়ে ওঠে। মানে তার সেখানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, হুমড়ি খেয়ে পড়ছে। আরে ঠিকভাবে খাও, মুখের সাইডে লাগাচ্ছ কেন? এদিকে আসো, কাছে আসো দেখি। আব্রাহাম হাতে টিস্যু নিয়ে আয়রাতের ঠোঁটের সাইডে মুছে দিচ্ছিল আলতোভাবে। তখনই ওই মেয়েটি ছুট্টে আব্রাহামের কাছে আসে। ওহ গড, ও গড, ও গড, এই আমি কাকে
আব্রাহাম আহমেদ চৌধুরী, আপনি? আমি জাস্ট ভাবতে পারছি না। স্যার, আপনি জানেন না আমি আপনার কত বড় ফ্যান। আর এইভাবে নর্মালভাবে যে আপনাকে দেখতে পারবো আমি ভাবিনি। আজ বুঝলাম যে আপনি হয়তো অনেক বড় একজন মানুষ, কিন্তু অনেক ভালো, তাই তো এভাবে নর্মালভাবে চলাচল করেন। স্যার, আপনি তো আমার জন্ম জন্মান্তরের ক্রাশ, বলতে গেলে আমার ভালোবাসা। আপনার যে ঠিক কতগুলো ছবি আমার রুমে লাগানো তা আমি নিজেও জানি না। মেয়েটি এসে তার নিজের মতো করেই এগুলো বলে যাচ্ছে, আর আব্রাহাম তার মুখে হাত রেখে শুধু হুম হুম করে যাচ্ছে। আব্রাহাম কিছুটা বাঁকা চোখে আয়রাতের দিকে তাকায়, দেখে যে আয়রাত শান্তভাবে বসে আছে, কিন্তু হুট করেই আয়রাতের এত শান্ত স্বভাবটা কেন কেন জানি আব্রাহামের হজম হচ্ছে না। তার মাঝে মেয়েটা আবারও বলে ওঠে, স্যার স্যার, আমার নাম জ্যোতি। আমি কি আপনার সাথে জাস্ট একটা ছবি ক্লিক করতে পারি? ইয়া শিওর। মেয়েটি আব্রাহামের কাছে গিয়ে তার সাথে একটা ছবি নেয়। মেয়েটা তো নির্লজ্জ কেন, হ্যাঁ? স্যার, ছবি তো আপনাকে দারুণ লাগছে। স্যার স্যার, একটা অটোগ্রাফ প্লিজ। ওকে। আমার হাতেই করে দিন। একদম নির্লজ্জ, সি। মেয়েটা একটা জেল প্যান বের করে আব্রাহামকে দেয়। আব্রাহামও অটোগ্রাফ দিয়ে দেয়। কি আর করার, সে আয়রাতের দিকে তাকায়, দেখে আয়রাত আস্তে আস্তে একদম আস্তে আস্তে বার্গার খাচ্ছে। স্যার, থ্যাংক ইউ সো সো মাচ। আমার তো খুশিতে গড়াগড়ি খেতে মন চাইছে। ইস, আপনার সাথে ছবি। হ্যাঁ, এখন ছবিটা ফ্রেমে বাঁধিয়ে নিও, তারপর দেয়ালের সাথে সাথে নিজের সাথেও চিপকিয়ে নিও। আর হ্যাঁ, হাতে যে ওই অটোগ্রাফটা আছে না, এক কাজ করো, হাতের চামড়া খুলে সেটাকেও ফ্রেম করিয়ে নাও, ঠিক আছে বোন? এ মানে স্যার, উনি কে? আয়রাত হাসবে না কাঁদবে ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বলুন না আরহাম জি। আমি আপনার কে বলুন? আব্রাহাম জি। আরে বলুন না আমি আপনার কে, বলুন। বলা তো উচিত তাই না? বলে ফেলুন, বলে ফেলুন, আমি আপনার কে হই আব্রাহাম? আব্রাহাম একদম স্ট্রেইট ফরওয়ার্ড জবাব দিল, আমার বউ। জি? জি আমার বউ উনি। ও আচ্ছা, না মানে আচ্ছা ঠিক আছে, আমি এবার তাহলে যাই। এই বলেই মেয়েটি সেখান থেকে কেটে পড়ে। আব্রাহাম আয়রাতের দিকে তাকায়, দেখে যে সে আয়রাত তো না, রাগে একটা আগুনের গোলা, মানে একটা আগুনের গোলাকে আব্রাহাম তার পাশে নিয়ে বসে আছে। সেই মেয়েটা এসে এখন এমন একটা কিছু করবে তা আব্রাহাম ভাবেনি। আয়রাতের মাথা মতো তো রাগে ফেটে যাচ্ছে। আব্রাহাম কিছু বলতে যাবে, তার আগেই আয়রাত উঠে রাগে চলে যায় সেখান থেকে। আবার জিততে গেছে, আরে আল্লাহ। আব্রাহাম সবসময় নিজের সাথে দু একটা গার্ড নিয়েই বাইরে বের হয়, তবে তারা দূরে দাঁড়িয়েছিল। আব্রাহাম তাদের বিল পে করতে বলে নিজে দ্রুত আয়রাতের পেছন পেছন চলে যায়। আয়রাতকে পেছন থেকে অনেক ডাক দেয়, কিন্তু আয়রাত শোনে না। এবার আব্রাহাম কিছুটা দৌড়ে গিয়েই আয়রাতের একদম সামনে এসে পড়ে, হাত ধরে থামিয়ে দেয় তাকে। কি হয়েছে? আরে কাঁদছো কেন? জানবাকি কি হয়েছে, কাঁদছো কেন? ওই মাইয়া এত লুচ্ছু কেন? হুম, আপনার দিকে নজর দিব কেন? কিভাবে আপনার উপর হুমড়ি খেয়ে পড়ছিল, কিভাবে তাকিয়ে তাকিয়ে আপনাকে দেখছিল। আয়রাত সত্যিই কেঁদে দিয়েছে। আব্রাহাম বুঝলো যে এগুলো আয়রাতের যা কান্নায় পরিণত হয়েছে। আব্রাহাম মুচকি হেসে আয়রাতকে নিজের সাথে জড়িয়ে ধরে। আয়রাত আব্রাহামের বুকে মুখ গুজে দিয়ে একরকম চিল্লাচ্ছে। আব্রাহামের বুক থেকে উঠে আসতে চাইলে আব্রাহাম তাকে আরো জোরে চেপে ধরে নিজের সাথে। আব্রাহামের এই মুহূর্তে প্রচুর হাসি পাচ্ছে। শোনেন, আপনি আমার তো তাই না? আপনাকে অন্য মেয়ে কেন তাকিয়ে দেখবে? আপনি আমার তো। এরপর থেকে আমি আপনাকে বোরখা পরে বাইরে নিয়ে আসব। হ্যাঁ সত্যি। আর এখন সারুন আমাকে, আমি ওই মেয়ের কাছে যাব। তারপর এই কুর্তির মাথার সব চুল টেনে ছিঁড়ব, ছবি ক্লিক করা একদম ঘুচিয়ে দিব। লুচি বেডি, ছাড়ুন আমাকে, ছাড়ুন। আরে বাবা, আমি কি চলে গিয়েছি নাকি? হাত তো আছি তাই না? তোমারই কি ভেবে এমন করে, এমন পাগলামি করে না বেবি গার্ল। এই এক সাইকো পাগলে আমায় বুঝ দিচ্ছে যে আমি যেন এমন পাগলামি না করি। হায় রে। কোথায়? একটু আগে যেই কথা বলেছি এটা সত্যি করবো। মানে? বিয়ে করব, বিয়ে। আয়রাত আব্রাহামের কাছে এগিয়ে গিয়ে দাঁত কটমট করতে করতে বলে ওঠে, আমি বিয়ের আসর থেকে পালিয়ে যাব না। এই কথা বলেই আয়রাত চলে আসে। তার মানে এখনো রেগে আছে সে। আব্রাহাম আবারও চলে যায় আয়রাত আয়রাত করতে করতে। রাগ যে ভাঙাতে হবে। গধূলির লগ্ন, সূর্য অস্ত যায় যায় ভাব। একদিকে সূর্য ডুবছে, আরেকদিকে এই দুই লাভ বার্ড নিজেদের খুনসুটি করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে। আজ সকাল থেকে আব্রাহামের কোনো খোঁজ নেই।
মানে ক্ষণিকের জন্য ঘুম বলা যায় তাকে। আয়রাত ফোনের ওপর ফোন করে যাচ্ছে, টেক্সট করে যাচ্ছে, বাট নো রেসপন্স। এগুলো দেখে তো আয়রাতের মাথা নষ্ট হওয়ার মতো অবস্থা। আয়রাত ভাবলো আব্রাহামের বাড়ি যাবে কি যাবে না, কিন্তু সেই চিন্তা পরক্ষণে আবার মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। কাল রাতে খুব কম কথা হয়েছিল আব্রাহামের সাথে তার, আর আজ সকালেই সে ঘুম। এগুলো যেন আর ভালো লাগছে না। তবে আয়রাত ভাবলো যে অফিসে আছে আর হয়তো কোনো ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, তাই ব্যস্ত। আয়রাত তার রুম থেকে বেরোয় নিচে হল রুমে চলে গেল। যেতে দেখে রনিত বসে আছে। আয়রাত যেই না রনিতের কাছে যেতে ধরবে তখনই আব্রাহামের ফোন। আব্রাহামের ফোনের কল দেখে যেন আয়রাতের শান্তি লাগে, তবে ভেবে নেয় যে ফোন ধরতেই আচ্ছা মতো করে বকে দেবে। হ্যালো, এই কোথায় আপনি? সেই ভোর থেকে ফোন দিচ্ছি আপনার কাছে, কিন্তু রিসিভ করার নাম নেই। মেসেজ দিয়ে পাচ্ছি না, কোথাও না। আপনি কোথায় ছিলেন? আরে আস্তে আস্তে, ধুর, আমি অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কাজ করছি। তা কি এমন কাজ শুনি? অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার থেকেও বেশি? তোমার জন্যই তো করা। মানে? এত কিছু তোমার না বুঝলেও চলবে। কিন্তু হ্যাঁ লিসেন, কিছুক্ষণ পর একটা পার্সেল যাবে তোমার নামে, ওকে? তো সেটা পিক করে দিও। পার্সেল? কিন্তু কেন? মানে পার্সেল কেন? সেটা এলেই বুঝতে পারবে। আর আমি এখন রাখছি, ওকে? পরে কথা বলি। আরে বেটা, হ্যালো হ্যালো। আব্রাহাম ফোন কেটে দেয়। আয়রাত একটা ভেংচি কেটে রনিদের কাছে চলে যায়। কি রে, কিছু করিস? জাম খাই, খাবে? না, তুই খা। আরে খাও না, অনেক মজা। দেখে শুনে খাস, জামাতে দাগ লাগাস না, না হলে তোর মা তোকে সাবান ছাড়া ধুয়ে দেবে। তখনই কলিং বেলের চাপ পড়ে। আয়রাত গিয়ে দরজা খুলে দেয়, দেখে ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। জি। জি, এখানে নুজাইফা বিনতে আয়রাত নামে কি কেউ আছে? হ্যাঁ জি, আমি আয়রাত, বলুন। হ্যাঁ, আসলে আপনার নামে একটা কুরিয়ার এসেছে, কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি। কিন্তু এটা আপনার নামে এসেছে। তখনই আয়রাতের আব্রাহামের কথা মনে পড়ে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিন। এখানে একটা সিগনেচার করে দিন। ডেলিভারি বয় আয়রাতের হাতে পার্সেলটা এগিয়ে দিয়ে একটা কাগজ দেয়। আয়রাত তাতে সাইন করে দিলে সে চলে যায়। আয়রাত দেখে বেশ বড়সড় একটা পার্সেল। সে অনেক বেশি এক্সাইটেড এতে কি আছে তা দেখার জন্য। আপু, এত কি আছে? সেটা তোর জেনে কাজ নেই। জাম খাচ্ছিস, চুপচাপ জাম খা। রনির ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে আয়রাতের দিকে। আয়রাত তো ঢ্যাং ঢ্যাং করে পার্সেলটা হাতে নিয়ে উপরে তার রুমে চলে গেল। গিয়েই দরজা লাগিয়ে দিয়ে বিছানার উপর ধপ করে বসে পড়ে। পার্সেলটা নিজের সামনে রেখে খুলতে থাকে। একসময় খোলা শেষ হয়ে গেলে আয়রাত ভেতরে দেখে একটা স্কাই ব্লু আর হোয়াইট কালারের কম্বিনেশনে গাউন, অসম্ভব সুন্দর দেখতে। আয়রাত তা নিয়ে দেখছিল, তখনই আব্রাহামের ফোন আসে। আয়রাত তো না দেখেই ফোনটা রিসিভ করেছে, তাই গাউনের দিকে তাকিয়ে বলে ওঠে, হ্যালো বন্ধুরা, যারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা সবাই প্লিজ ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজটাকে ফলো করে আসবেন। প্লিজ প্লিজ আমাদের সাথে কথা বলতে চাইলে ফেসবুকে গিয়ে আমাদের নীলস ডায়েরি ফেসবুক পেজে ফলো দিয়ে পেজে মেসেজ করবেন, অবশ্যই রিপ্লাই দেব ইনশাআল্লাহ।